আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না, বহুদা বিভক্ত থাকবেন না। আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ফেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল। আপনারা কেন ঐক্যবদ্ধ হন না? আপনাদের স্বার্থ তো এক। আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয় আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেই। আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে, নির্যাতন করার সুযোগ পেয়েছে, জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে। আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয় আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেই। আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে, নির্যাতন করার সুযোগ পেয়েছে, জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে। কথায় কথায় অন্য মুসলমানকে কাফের বা বাতিল আখ্যা দেওয়ার একটি বেদনাদায়ক প্রবণতা আমাদের সমাজের দু একজন জনপ্রিয় আলেমের মধ্যে লক্ষ্য করা যায়। মত পার্থক্যকে জ্ঞানগর্ভ আলোচনা বা সৌজন্যমূলক সমালোচনার মাধ্যমে সমাধান করার পরিবর্তে যখন সহজেই তাকফির বা বাতিলের অভিযোগ তোলা হয় তখন তা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়। এতে মুসলিম সমাজে বিভক্তি ও অস্থিরতা বাড়ে এবং ধর্মীয় নেতৃত্বের মর্যাদাও ক্ষুণ্ণ হয়। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের সামাজিক ও নৈতিক জীবনে আলেম ওলামাদের প্রভাব সুদীর্ঘকাল ধরে বিদ্যমান। মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল এবং ধর্মীয় শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা মানুষের ধর্মীয় চেতনা জাগ্রত করা, নৈতিক মূল্যবোধ রক্ষা করা এবং সমাজকে সৎ পথে পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। সাধারণ মানুষের কাছে আলেম সমাজ শুধু ধর্মীয় শিক্ষক নন, তারা নৈতিক দিক নির্দেশকও। তবে একটি বাস্তবতা হলো, স্বাধীনতার পর প্রায় 5 দশক পার হলেও আলেম সমাজ একটি সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে দৃশ্যমানভাবে আত্মপ্রকাশ করতে পারেনি। যদিও বিভিন্ন সময়ে কয়েকজন আলেম জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক সমস্যা নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, কিন্তু এসব উপস্থিতি ছিল বিচ্ছিন্ন ও সীমিত। সামগ্রিকভাবে আলেম সমাজ একটি শক্তিশালী রাজনৈতিক বলয় গড়ে তুলতে পারেনি। এই পরিস্থিতির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো আলেম সমাজের অভ্যন্তরীণ বিভক্তি। বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে দেওবন্দি, বেরলভী, আলে হাদিস, চরমনাই, সারসিনা, নানা তরিকা ও ধারার অনুসারীরা সমাজে সক্রিয়। পীর মাশায়েখ ও খানকা কেন্দ্রিক ধর্মীয় বলয়ের অনুসারীর সংখ্যা বিপুল। প্রতিটি ধারার নিজস্ব ঐতিহ্য, শিক্ষা পদ্ধতি ও ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। এসব পার্থক্য ইসলামী জ্ঞান চর্চার বৈচিত্র্যকে সমৃদ্ধ করতে পারত, কিন্তু বাস্তবে অনেক সময় তা সহযোগিতার পরিবর্তে বিভাজনের কারণ হয়ে দাঁড়ায়। ফলে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। ধর্মীয় আনুগত্য সবসময় রাজনৈতিক আনুগত্যে পরিণত হয় না, ফলে সামাজিক প্রভাব থাকলেও তা নির্বাচনী রাজনীতিতে প্রতিফলিত হয় না। অনেক সময় মনে হয় গঠনমূলক দাওয়াত ও সমাজ সংস্কারের পরিবর্তে একে অপরের সমালোচনাই যেন তাদের প্রধান কর্মসূচিতে পরিণত হয়েছে। এই প্রবণতা পরিহার করে পারস্পরিক সহনশীলতা, প্রজ্ঞা ও সৌহার্দ্যের চর্চাই হতে পারে মুসলিম সমাজের জন্য অধিক কল্যাণকর পথ। নেতৃত্বের প্রশ্নেও ঐক্যের পথে বড় বাধা দেখা দিয়েছে। ইসলামী শক্তিগুলোর মধ্যে ঐক্যের আলোচনা উঠলে প্রায়ই প্রশ্ন দেখা যায়, কে নেতৃত্ব দেবেন, কোন সংগঠন কতটুকু ভূমিকা পাবে এবং কার প্রভাব বেশি থাকবে। এই নেতৃত্বের প্রতিযোগিতা অনেক সময় ঐক্যের উদ্যোগ দুর্বল করে দেয়। ফলস্বরূপ সম্ভাবনাময় উদ্যোগগুলো দীর্ঘস্থায়ী হয় না। আরেকটি বাস্তবতা হলো, অনেক আলেমের সামাজিক প্রভাব ব্যাপক হলেও শক্তিশালী রাজনৈতিক সংগঠক গড়ে তোলার মতো সাংগঠনিক প্রস্তুতি তাদের ক্ষেত্রে সবসময় গড়ে ওঠেনি। রাজনীতি কেবল ব্যক্তিগত জনপ্রিয়তা বা ধর্মীয় মর্যাদার উপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন শক্তিশালী সাংগঠনিক কাঠামো, দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত কর্মসূচি, গণসংযোগের কৌশল এবং কার্যকর মিডিয়া ব্যবস্থাপনা। এসব ক্ষেত্রে অনেক ইসলামী সংগঠন এখনও প্রত্যাশিত সক্ষমতা অর্জন করতে পারেনি। বড় রাজনৈতিক দলের উপর নির্ভরশীলতাও একটি কারণ। অনেক সময় দেখা যায় স্বতন্ত্র ইসলামী শক্তি হিসেবে নির্বাচন করার পরিবর্তে কিছু আলেম বড় রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হয়ে সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেন।
এতে ব্যক্তিগতভাবে কেউ কেউ সফল হলেও ইসলামী রাজনীতির স্বতন্ত্র অবস্থান শক্তিশালী হয় না, বরং সামগ্রিকভাবে ইসলামী রাজনীতির স্বাধীন শক্তি হিসেবে বিকাশের পথ সংকুচিত হয়ে পড়ে। আলেম সমাজের পারস্পরিক এই সমালোচনা ও বিরোধের একটি উদ্বেগজনক বিষয়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলেম ও ইসলামপন্থী গোষ্ঠীর মধ্যে তীব্র সমালোচনা, তর্ক বিতর্ক এবং কখনো কখনো অশালীন ভাষা ব্যবহারের ঘটনা দেখা যাচ্ছে। এসব বিষয় সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও অস্বস্তির সৃষ্টি করে, কারণ মানুষ আলেমদের মধ্যে সংযম, শালীনতা ও ভ্রাতৃত্বের আদর্শ দেখতে চায়। যখন সেই প্রত্যাশার বিপরীত আচরণ দেখা যায়, তখন আলেম সমাজের প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ব্যস্ততাও এখানে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতির কয়েকটি বড় দলের প্রভাবের মধ্যে সীমাবদ্ধ। এই শক্তিশালী রাজনৈতিক অবকাঠামোর মধ্যে নতুন কোনো শক্তির জায়গা তৈরি করা সহজ নয়। সংগঠন, অর্থনীতি, জনসংযোগ ও রাজনৈতিক কৌশলের দিক থেকে শক্তিশালী প্রস্তুতি ছাড়া নতুন রাজনৈতিক শক্তির প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। তবে সম্ভাবনার দিকটিও উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মপ্রাণ এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে ইসলামী মূল্যবোধের প্রভাব গভীর। ফলে অনেকেই আশা করেন ইসলামপন্থী শক্তিগুলোর নিজেদের মধ্যে বিভেদ ভুলে বৃহত্তর লক্ষ্য সামনে রেখে কাজ করবে। সাধারণ মানুষের এই প্রত্যাশা কেবল আবেগের বিষয় নয়, এর পেছনে বাস্তব রাজনৈতিক প্রয়োজনও রয়েছে। তারা মনে করে ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে তারা জাতীয় জীবনে একটি ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। ঐক্যের ক্ষেত্রে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের তাদের প্রতি মানুষের আস্থা রয়েছে। তারা যদি উদারতা, প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে পারস্পরিক সংলাপ ও সমঝোতার পরিবেশ তৈরি করেন, তাহলে ঐক্যের পথ অনেকটাই সহজ হতে পারে। ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেটিকে যেন ব্যক্তিগত বিরোধে রূপ না দেওয়া হয়, এই সচেতনতা প্রয়োজন। ইসলামের ইতিহাস আমাদের শেখায় মতভেদ কোনো অস্বাভাবিক বিষয় নয়। সাহাবে-কেরাম, তাবেঈন এবং পরবর্তী যুগের বহু ইমামের মধ্যেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল, কিন্তু তারা একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছেন এবং ব্যক্তিত্বের সম্পর্ক অটুট রেখেছেন। এই ঐতিহ্যই ইসলামী জ্ঞান চর্চার সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে। বর্তমান সময়েও সেই আদর্শ অনুসরণ করা প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অহমিকা ও অতিরিক্ত আত্মবিশ্বাস। অনেক সময় কোনো সংগঠন বা দল নিজেদের সাংগঠনিক শক্তির উপর অতিমাত্রায় আস্থা রেখে অন্যদের সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করে না। আবার কেউ কেউ নেতৃত্বের প্রশ্নে ছাড় দিতে অনীহা দেখায়। এসব মনোভাব ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বাস্তবে দেখা যায়, বিচ্ছিন্ন শক্তি যত বড়ই হোক, সম্মিলিত শক্তির কাছে তা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের আলেম সমাজের সামনে এখনও বড় সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন পারস্পরিক সহনশীলতা, দূরদর্শী নেতৃত্ব এবং শক্তিশালী সংগঠন। মতভেদ থাকলেও বৃহত্তর স্বার্থে সমঝোতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। যদি আলেম সমাজ ঐক্য, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে, তাহলে তারা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সমগ্র জাতির নৈতিক ও সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।